আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ২ এর বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, সৃজনশীলও আসে, এমসিকিউ আসে। এবার আবার নতুন করে তোমাদের প্রশ্ন যুক্ত হয়েছে এখানে। এজন্য আমি আশা করব অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে। আর ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই চ্যাপ্টারটা একটু কঠিন মনে হয়। তোমাদের কাছে এটা কঠিন মনে হওয়ার কারণ হলো তোমরা বেসিক ক্লিয়ার না করেই তোমরা সরাসরি বইয়ের অঙ্ক করো, তারপর সৃজনশীল করতে যাও। এজন্য আমি আশা করব অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে, কারণ আমি আজকে তোমাদের সামনে এই চ্যাপ্টারের বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব টপিক অনুসারে পর্বগুলো আলাদা করতে। একটা পর্বে দেখা যাচ্ছে ভাগশেষ উপপাদ্য শিখাবো, একটা পর্বে আংশিক ভগ্নাংশ শিখাবো, তারপর আস্তে আস্তে বইয়ের অনুশীলনীগুলো সমাধান করব। আমি আশা করব অবশ্যই তোমরা মনোযোগ দিবে। আসো আমরা তাহলে শুরু করি। প্রথমে আমরা শিখবো হলো বীজগাণিতিক রাশি কি। দেখো, বীজগাণিতিক রাশির আমি সবকিছুর সংজ্ঞা এখানে লিখে দিয়েছি, কিন্তু সংজ্ঞা দেখে যেহেতু বোঝা যায় না, আমি তোমাদেরকে অবশ্যই উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো। তোমরা মনোযোগ দিলে বুঝতে পারবে। দেখো, বলছে প্রক্রিয়া চিহ্ন সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বলা হয় বীজগাণিতিক রাশি। এর মানে কি? এর মানে হলো, দেখো, 2x প্লাস 3y প্লাস 5z, এখানে আমি যে জিনিসটা লিখছি এটা কি কি দিয়ে তৈরি, ভালো করে খেয়াল করো। এক্স ওয়াই জেড এগুলোকে বলা হয় হচ্ছে অক্ষর প্রতীক। 2, 3, 5 এগুলো হলো সংখ্যা প্রতীক। তার মানে আমি মোট কথা বলতে পারি এগুলো হলো এক প্রকার প্রতীক। আর মাঝখানে যে চিহ্নগুলো দিয়ে যুক্ত হয়েছে এগুলোকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। তাহলে খেয়াল করো, এখানে এটা এটা এবং এইটা, এই তিনটা জিনিস যোগ বিয়োগ আকারে যুক্ত আছে। তাহলে এটাকেই আমরা একটা বীজগাণিতিক রাশি বলবো। কারণ দেখো, এখানে সংখ্যাসূচক প্রতীক আছে, প্রক্রিয়া চিহ্ন আছে এবং এদের একটা অর্থবোধক প্রকাশ আছে এখানে। এটা দিয়ে বোঝাচ্ছে এক্স এর দ্বিগুণের সাথে ওয়াই এর 3 গুণ এবং তার সাথে জেড এর 5 গুণ যোগ। তার মানে এটাতে কিছু একটা অর্থ প্রকাশ করতেছে, তাহলে এটাকে আমরা বীজগাণিতিক রাশি বলতে পারবো। আর এই যে যোগ বা বিয়োগ আকারে যেগুলো যুক্ত হয় এগুলোকে আমরা বলি আলাদা আলাদাভাবে এক একটা পদ। তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তার মানে আমরা বলতে পারি এই যে বীজগাণিতিক রাশিটা আছে, এই বীজগাণিতিক রাশির মধ্যে 3টা পদ রয়েছে। এখন দেখো, যদি কখনো এমন থাকে, এখন আমি যদি বলি এটার মধ্যে কয়টা পদ রয়েছে, দেখো, আমি কিন্তু বলছি পদ হওয়ার জন্য অবশ্যই যোগ বিয়োগ আকারে যুক্ত হতে হবে, তাহলে ওগুলো একটা আলাদা আলাদা পদ হবে। খেয়াল করো তো, এখানে এটার সাথে এটা কি যোগ বিয়োগ আকারে যুক্ত? না, এটা গুণ আকারে যুক্ত। তাহলে এই পুরাটা মিলে আমরা একটা পদ চিন্তা করব। তাহলে এটা হলো একটা পদ, আবার এটা একটা পদ, যেহেতু যোগ আকারে যুক্ত আছে। তাহলে এখানে 2টা পদ রয়েছে। তো একটা বীজগাণিতিক রাশিতে একটা পদও থাকতে পারে, একের অধিক পদও থাকতে পারে। এখন আমাদের বীজগাণিতিক রাশির চেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, বীজগাণিতিক রাশির একটা বিশেষ রূপ আছে, সেটাকে বলা হয় হচ্ছে বহুপদী। এই বহুপদীটা আমাদের খুব ভালো করে শিখতে হবে, এখান থেকে এমসিকিউ সবসময় আসে। তাহলে চলো আমরা বহুপদী কি এটা শিখি। দেখো, বহুপদী হওয়ার জন্য শর্ত হলো কোনো বীজগাণিতিক রাশির প্রতিটা পদের মাত্রা যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, তখন ওই বীজগাণিতিক রাশিটাকে আমরা বহুপদী বলতে পারবো। মানে বিষয়টা এমন, মনে করো 3x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। দেখো, আমি এখানে একটা বীজগাণিতিক রাশি লিখেছি। এখন পর্যন্ত আমি বীজগাণিতিক রাশি বলতেছি। তো এই বীজগাণিতিক রাশির পদ আছে 4টা, 1টা 2টা 3টা 4টা। প্রথম পদের মাত্রা 3, দ্বিতীয় পদের মাত্রা 2, তৃতীয় পদের মাত্রা x এর ঘাত কিছু নেই মানে 1, আর চতুর্থ পদে যে xই নাই। মনে রাখবা, যখন কোনো পদের মধ্যে চলক, এখানে যেহেতু x চলক হিসেবে আছে, চলক না থাকে, আমরা ধরে নিব ওই পদে চলকের ঘাত হলো 0। আমি আশা করব তোমরা ঘাতকে এটা জানো। দেখো, এই যে মাথার উপর যে জিনিসগুলো আছে না, এগুলোকে ঘাত, সূচক বা মাত্রা বলা হয়। তাহলে আমি বলতে পারি এখানে প্রতিটা পদের মাত্রায় দেখো অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে আছে। পূর্ণ সংখ্যা নিয়ে কারো কোনো সমস্যা নেই। পূর্ণ সংখ্যা মানে যেটা ভগ্নাংশ না, মানে যেটা দশমিক না, এগুলো সবই পূর্ণ সংখ্যা। এখন অঋণাত্মক অনেকে প্যাচ লাগাবে। দেখো, অঋণাত্মক মানে হলো 0 সহ 1, 2, 3, 4, 5 এই যে যে সংখ্যাগুলো আছে না, এগুলোকে একত্রে বলা হয় অঋণাত্মক সংখ্যা। তা এদের প্রতিটা পদের মাত্রা যদি এই সংখ্যাগুলোর মধ্যে হয়, তখন আমরা এটাকে বলবো হলো একটা বহুপদী। তাহলে দেখো,
এটা কিন্তু বহুপদী, কারণ এর মাত্রাগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমি যদি তোমাকে বলি 2/x² প্লাস 5x প্লাস 3, এটা কি বহুপদী হবে কিনা? এখন অনেকেই মনে করতে পারো এর মাত্রা 2, এর মাত্রা 1। না, এখানে একটা জিনিস বুঝার আছে, সেটা হলো এইভাবে সরল আকারে প্রকাশ করা থাকতে হবে। মানে চলকগুলো অবশ্যই লবের মধ্যে থাকতে হবে, হরের মধ্যে থাকলে হবে না। এখানে যেমন x² নিচে আছে, তাহলে আমরা এটাকে যদি এটার মতো প্রকাশ করতে চাই, তাহলে আমরা জানি এরকম একটা সূত্র আমরা শিখছিলাম, এটা যদি থাকে তাহলে এটাকে আমরা a⁻n লিখতে পারি। এটা একটা সূত্র। এটা অনুসারে তাহলে 1/2 × 1/x² আছে এখানে, এটাকে আমরা x⁻² লিখতে পারি, প্লাস 5x প্লাস 3। খেয়াল করো এবার সরল আকারে প্রকাশ হয়ে গেছে। কিন্তু দেখো এখানে ঘাতটা কি? ঋণাত্মক সংখ্যা। আমার তো কথা ছিল ঋণাত্মক সংখ্যা হবে না, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে ওই শর্ত অনুসারে এটা কিন্তু বহুপদী হবে না। আবার যদি তোমাকে বলা হয় √x + 2, এটা কি বহুপদী হবে কিনা? দেখো √x মানে কি? x এর পাওয়ার হাফ, এটা আমরা জানি, রুট মানে পাওয়ার হলো হাফ। তাহলে এটা +2, এটা মূলত স্কোয়ার রুট পড়া হয়। দেখো আমরা যে জিনিসটা, একটা জিনিস কম পড়ি, সেটা হলো এখানে একটা 2 থাকে মনে মনে, এই 2টা লেখা লাগে না, না লেখার কারণে আমরা শুধু রুট রুট বলি। কিন্তু এটা আসলে রুট, এটাকে আমরা স্কোয়ার রুট পড়বো। স্কোয়ার রুট মানে হলো বর্গমূল। আমরা বাংলায় ঠিকই বর্গমূল বলি, কিন্তু ইংলিশ বলার সময় শুধু রুট বলি, স্কোয়ার রুট বলি না। তুমি মনে রাখবা এটা মানে হচ্ছে স্কোয়ার রুট। যদিও আমিও বারবার রুট বলবো, রুট বললে স্কোয়ার রুটই ধরে নিবা। কিন্তু স্কোয়ার রুট বাদে আর যে কোনো রুট থাকলে আমরা ওটা অবশ্যই উল্লেখ করে পড়বো। যেমন এটা কিউব রুট বা 3তম মূল, এটাকে আমরা 1/3 এভাবে লিখতে পারি। মানে চিপার মধ্যে যা থাকবে 1/, তো হবে সোজা কথা। তা এখানে কিছু না থাকলেও একটা 2 থাকে যেহেতু, তাহলে এই চিপার মধ্যে যেহেতু 2 আছে, তাহলে পাওয়ার হবে কত? 1/2। কিন্তু 1/2 তো একটা ভগ্নাংশ, এটা তো পূর্ণ সংখ্যা হলো না, তাহলে এটাও বহুপদী হবে না। আর তোমাদের আরেকটা ভুল ধারণা আছে, সেটা হলো অনেকেই মনে করে অনেকগুলো পদ থাকলে বহুপদী, কিন্তু এমন কিছুই না। বহুপদীর মধ্যে একটা পদও থাকতে পারে। যেমন আমি যদি তোমাকে শুধু বলি যে এই 2x, এটা কি বহুপদী হবে? হ্যাঁ, অবশ্যই এটা একটা বহুপদী হবে, কারণ এর ঘাত হচ্ছে 1। তাহলে এই বহুপদীর মধ্যে পদ কয়টা? একটাই। তার মানে একটা বহুপদীতে একটা পদও থাকতে পারে। এমনকি শুধুমাত্র যদি শূন্য থাকে, শুধু শূন্য, এটাকেও বহুপদী বলা যাবে। এটাকে বলা হয় শূন্য বহুপদী। আমি এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এবং এটা ডিটেলসে লিখে দিব। মুখ্য পদ কি, মুখ্য সহগ কি বা মাত্রা কি, সবকিছুই আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু আপাতত তোমরা এটা দেখো, বহুপদী কি তোমরা চিনতে পারবা? বহুপদী কোনটা? এরকম তোমাকে কিন্তু এমসিকিউতে দিবে, বলবে নিচের কোনটি বহুপদী। তুমি সবসময় কি করবা? এরকম সরল আকারে প্রকাশ করবা, মানে প্রত্যেকটা পদকে তুমি এই ফরম্যাটে নিয়ে আসবা, এই ফরম্যাটে। মানে সহগ থাকবে একটা, আর এক্স এর ঘাত থাকবে। এক্স কিন্তু হরের মধ্যে রাখা যাবে না, লবের মধ্যে থাকবে সবসময়। এই যে এই ফরম্যাটে তুমি এখানে দেখবা যে এই যে আর আছে না, আর এর উপর শর্ত হলো এটা কখনোই ভগ্নাংশ হতে পারবে না এবং ঋণাত্মক হতে পারবে না, দশমিকও হতে পারবে না। সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে, 0 সহ ধনাত্মক, যেটাকে অঋণাত্মক সংখ্যা আমরা বলি। তা এটা এই প্রত্যেকটা পদকে এটার সাথে তুলনা করে দেখবা, সহগের উপর কোনো, এই যে সিটা হলো সহগ, সহগের উপর কোনো শর্ত নাই। সহগ কি হলো না হলো এটা দেখার বিষয় না, এখানে মাইনাসও থাকতে পারবে, সমস্যা নাই। শর্ত হলো ঘাতের উপর। ঘাত যখন শর্ত মানবে তখন সেটা বহুপদী হবে। তা আমি আশা করবো তোমরা বহুপদী চিনতে পারবে, কোনটা বহুপদী কোনটা বহুপদী না, এটা খুব সহজেই চেনা যাবে। এখন দেখো আমরা আর এক গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হলো বহুপদীর মাত্রার মুখ্য সহগ, মুখ্য পদ, ধ্রুবপদ, আদর্শ আকার এবং শূন্য বহুপদী। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বারবার এমসিকিউতে আসে, এজন্য খুবই মনোযোগ দাও তোমরা। দেখো আমি যদি একটা বহুপদী ভাবে লিখি যে x³ প্লাস 5x⁴ প্লাস 6x² প্লাস 3, দেখো আমি একটা বহুপদী এখানে লিখলাম। এটা দেখো এই বহুপদীকে আমি ইচ্ছা করলে যে কোনো নাম দিয়ে ধরে নিতে পারবো। যেমন আমি যদি মনে করি এই বহুপদীটাকে আমরা পি বলবো, তাহলে একটা পি দিব। আর এই বহুপদীর মধ্যে চলক আছে কি? এক্স। তাহলে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে চলকটা লিখতে হয়, তারপর ইজ ইকুয়াল টু দিয়ে এটা সমান এটা লেখা যায়। এর মানে কি? এর মানে হলো এই যে বহুপদীটা আছে, এই বহুপদীটার নাম হলো পি, আর এই বহুপদীতে চলক হিসাবে আছে হলো এক্স। তাহলে যদি কখনো এমন থাকে, একটু লক্ষ্য করো, এখানে এটাও তো একটা বহুপদী,
কারণ প্রতিটা পদের মাত্রা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর এই বহুপদীতে চলক আছে দুইটা, একটা এক্স একটা ওয়াই। বহুপদীটার নাম এখানেও পি, ইচ্ছা করলে পি এর পরিবর্তে আমি কিউ দিতে পারি, আর দিতে পারি, এ দিতে পারি, যা মন চায় দিতে পারি, এটা কোনো সমস্যা না। কিন্তু এটা হচ্ছে বহুপদীর নাম, আর ব্র্যাকেটের ভিতর চলক হিসাবে কি আছে সেটা দেওয়া হয়। আরেকটা জিনিস এখানে দেখো, এই বহুপদীতে চলক আছে একটা শুধু এক্স, আর এখানে এই বহুপদীতে চলক আছে দুইটা এক্স এবং ওয়াই। যদি চলক তিনটা থাকে তখন ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই কমা জেড এভাবে লিখতে হয়। যে যে চলকগুলো থাকবে সেই নামগুলো দিব। যদি এখানে এবিসি থাকে তাহলে এখানে কমা দিয়ে দিয়ে এবিসি দিব আমরা। একটু খেয়াল করো, এই যে বহুপদী আছে না, এই বহুপদীর সর্বোচ্চ মাত্রা বা ঘাত কত? 4। এই বহুপদীর সর্বোচ্চ মাত্রা হলো 4। তাহলে যে পদের মধ্যে সর্বোচ্চ মাত্রা থাকবে ওই পদটাকে আমরা বলি হলো মুখ্য পদ। ওই পদটাকে আমরা বলবো হলো মুখ্য পদ। এই যে যেটাকে আমরা মুখ্য পদ বলছি। দেখো কেন এটা মুখ্য পদ? এখানে ঘাত 3, এখানে ঘাত 4, এখানে ঘাত 2, এখানে ঘাত 0 না থাকলে 0 হয়। তাহলে যেহেতু 4 ঘাত বিশিষ্ট পদ, এটা সর্বোচ্চ ঘাত, তাহলে এটাকে আমরা বলবো হলো মুখ্য পদ। আর এই মুখ্য পদের যে সামনে যে সংখ্যাটা থাকবে সহগ হিসাবে, এটাকে বলা হচ্ছে মুখ্য সহগ। আর এই বহুপদীর দেখো, এই বহুপদীর এই যে যে মাত্রা সর্বোচ্চ ঘাত যেটা, এটাকে বলা হয় বহুপদীর মাত্রা। খেয়াল করো ভালো করে, এই যে বহুপদীর মাত্রা কিন্তু এই যে এখানে 4, ভালো করে লক্ষ্য করো, মানে যেটা মুখ্য পদ, ওই মুখ্য পদের যে মাত্রা থাকবে ওই মাত্রাটাকে বলা হয় এই বহুপদীটার মাত্রা। দেখো বহুপদীর মাত্রা কিন্তু এখানে 3 আছে, 2 আছে, এখানে 0 আছে, কিন্তু এই বহুপদীর মাত্রা জিজ্ঞেস করলে তখন অবশ্যই তুমি সর্বোচ্চ মাত্রা যেটা সেটা বলবে। এবার দেখো, আর এই যে যেটার মধ্যে কোনো চলক নাই, দেখো চলক নাই মানে কি, এক্স এর ঘাত 0, এই জন্য চলকটা নাই। তখন এটাকে বলা হবে হচ্ছে ধ্রুবপদ। মানে যেখানে চলক থাকবে না সেটাকে বলা হবে ধ্রুবপদ। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আদর্শ আকার বলে একটা জিনিস আছে। এখানে এই যে বহুপদীটাকে আমরা লিখেছি, এটা কি ঘাত বড় থেকে ছোট সাজানো? না। কখনো যদি আমরা ঘাতগুলো এরকম বড় থেকে ছোট সাজিয়ে নেই, দেখো এই জিনিসটাকে তো আমি এভাবে লিখতেই পারি, পি অফ এক্স সমান সবচেয়ে বড় ঘাত আছে হলো এটার মধ্যে 5x⁴, তারপর আছে প্লাস এক্স কিউব, তারপরে আছে হলো এখানে আছে প্লাস 6x², তারপর এখানে আছে হলো প্লাস 3। তাহলে এই যে সাজিয়ে লিখলাম বড় থেকে ছোট ঘাত, এটাকে আমরা বলতেছি হলো বহুপদীর আদর্শ আকার। কখনো যদি তোমাকে আদর্শ আকারে প্রকাশ করতে দেয় তাহলে অবশ্যই তুমি ঘাত বড় থেকে ছোট সাজাবে। আরেকটা জিনিস দেখো, এই যে বহুপদী, এই বহুপদীর মধ্যে এক্স এর সহগ কত? আমি যদি তোমাকে বলি এক্স এর সহগ কত, অনেকেই বলবে যে এক্স তো এখানে নাই। দেখো এক্স কে এখানে আছে? নাই। মনে রাখবা, কোথাও যদি কোনো পদ অনুপস্থিত থাকে, মানে পদ যদি না থাকে, তাহলে ওই পদের সহগ আমরা 0 ধরি। যেমন দেখো এখানে পাওয়ার ছিল প্রথমটায় 4, পরেরটায় 3, তারপরটায় 2, তারপর 1 থাকার কথা ছিল না? 1 এর পর তো 0 থাকার কথা ছিল, কিন্তু এখানে 1টা নাই কেন? কারণ এক্স হিসাবে যেটা ছিল তার সহগ মনে করো সামনে 0 ছিল। যেমন এটার সহগ 5, এটার সহগ কিছু নাই মানে 1, এটার সহগ 6, আর এটা তো ধ্রুবক পদ, এর মধ্যে তো চলক নাই। তা এখানে 0 ইন্টু এক্স বলেও একটা পদ ছিল, যেহেতু 0 ইন্টু এক্স মানে 0, আর কোথাও 0 যোগ করা না করা সমান কথা। এই জন্য মনে রাখবা, কোথাও যদি কোনো পদ অনুপস্থিত থাকে, যেমন এখানে এক্স নাই, তার মানে এক্স এর সহগ জিজ্ঞেস করলে তুমি বলবা সহগ হলো 0। এবার দেখো শূন্য বহুপদী। শূন্য বহুপদী মানে হলো যে বহুপদীটা আসলে শূন্য, যে শুধু শূন্য যেটা, তখন এটাকে আমরা বলি শূন্য বহুপদী। এখন দেখো শূন্য বহুপদীর মাত্রা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, মাত্রা বা ঘাত, তখন তুমি কি উত্তর দিবা? দেখো শূন্যকে তো আমি ইচ্ছা করলে 0 ইন্টু এক্সও লিখতে পারি, মন চাইলে 0 ইন্টু x² লিখতে পারি, মন চাইলে 0 ইন্টু এক্স কিউবও লিখতে পারি, মন চাইলে 0 ইন্টু x⁴ লিখতে পারি। তো এইভাবে করে তো অসীম পর্যন্ত লেখা যায়, কারণ সবগুলোর গুণফলই 0। সহগ হিসাবে আছে 0, তা ঘাত এখানে 1ও বলা যায়, 2ও বলা যায়, 3ও বলা যায়, 4ও বলা যায়। তাহলে বোঝা যাচ্ছে যে শূন্য বহুপদীর মাত্রা কোনো নির্দিষ্ট না, এটার মাত্রা অসীম বা অসংজ্ঞায়িত, মানে এর মাত্রা আমি বলতে পারবো না আসলে এভাবে। এই জন্য মনে রাখবা শূন্য বহুপদীর মাত্রা অসীম বা অসংজ্ঞায়িত হয়। আমি আশা করবো বুঝতে পারছো। তোমরা অবশ্যই আমি যেটা বলতেছি এটা নোট করে নিবে। এখানে আরো কিছু জিনিস তোমরা ক্লিয়ার হয় না। দেখো আমি যদি কখনো তোমাকে বলি পি অফ এক্স কমা ওয়াই
সমান হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3xyz। দেখো এখন বললাম যে এইটা একটা বহুপদী, এই বহুপদীর এই 3 নাম্বার পদের মাত্রা কত, এটা কিন্তু জেড। এই 3 নাম্বার পদের মাত্রা, সরি 4 নাম্বার পদের মাত্রা কত। এখন তুমি 4 নাম্বার পদের মাত্রা যদি বলতে চাও, প্রথমে দেখবা এখানে চলক হিসাবে কে কে আছে। চলক হিসাবে আছে এক্স এবং ওয়াই। এখানে এক্স আর ওয়াই গুণাকারে আছে, এক্স এর মাত্রা 1, ওয়াই এর মাত্রা 1। তাহলে এই পদের মাত্রা যখন আমি বলতে যাব, তখন অবশ্যই এই চলক যেগুলো আছে তাদের মাত্রা যোগ করে বলতে হবে। যেমন 1 + 1 কত, 2। তাহলে এই পদের মাত্রা হলো 2 হবে। এটা সবসময় খেয়াল রাখবা, যদি তিনটাই চলক হয়, যেমন এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড কোনো পদের মধ্যে এভাবে আছে, তিনটাই যদি চলক হিসাবে থাকে, তাহলে এই পদের মাত্রা হবে 1 + 1 + 1 মানে 3 হবে। যদিও তোমার মনে হতে পারে তিনটার তো আলাদা আলাদা ভিত্তি, কিন্তু এখানে ভিত্তি দেখে তোমার উত্তর দেওয়া যাবে না। এখানে তুমি দেখবে চলক হিসাবে সবগুলো আছে কিনা। যদি তিনটাই থাকে তাহলে সবগুলো যোগ করে তুমি মাত্রা বলবা। এবার দেখো এখানে তাহলে মাত্রা কিন্তু 2 হবে। এখানে কিন্তু ভালো করে খেয়াল করো, এখানে যেটা যেটা কমা দিয়ে দিয়ে আলাদা থাকবে মনে করবা ওইটাই চলক, আর বাকিটা কিন্তু ধ্রুবক। তাই আমি যদি তোমাকে বলি যে এই বহুপদীর ধ্রুবক পদ কোনটা, ধ্রুবপদ, দেখো ধ্রুবপদ হবে হলো এটা। দেখো এখানে চলক হিসাবে কিন্তু জেড নাই, যেহেতু চলক হিসাবে জেড নাই, তাহলে এই পদের মধ্যে কোনো চলক নাই, যার কারণে জেড কিউব হচ্ছে এখানে ধ্রুবক। ঠিক একইভাবে আমি যদি বলি এই পদের সহগ কত, এক্স এবং ওয়াই আছে চলক হিসাবে, তাহলে এক্স ওয়াই বাদে আর বাকি থাকে কি 3 × z। আমরা জানি কোনো পদের সহগ বলতে বুঝাই ওই পদের মধ্যে চলক বাদে সবাই সহগ। তাহলে এখানে চলক আছে এক্স ওয়াই, তাহলে সহগ হবে অবশ্যই 3z। এগুলো আশা করি বুঝতে পারছো। এগুলো দিয়ে কিন্তু সবসময় এমসিকিউ আসে, অবশ্যই তোমরা একটা মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে আমি অনেকগুলো জিনিস তোমাদের লিখে দিয়েছি, কারণ তোমরা এগুলো লিখে রাখলে তোমাদের মনে থাকবে। যেমন আমি কিন্তু বলছি কোনো পদে যদি চলক না থাকে, ওই পদের চলকের ঘাত আমরা শূন্য ধরি, মানে যেটাকে ধ্রুবক পদ বলি। যেমন এই যে বললাম না 2x + 3, এখানে চলক নাই, তাহলে এখানে চলক নাই মানে চলকের ঘাত এখানে শূন্য আছে। এটাই আমি বলছি, চলকের ঘাত কি হয়, শূন্য, যেটাকে আমরা ধ্রুবক পদ বলি আর কি। এখন বলছে বহুপদীটিতে কোনো পদ অনুপস্থিত থাকলে, দেখো যেমন 2x³ + 3x + 2, দেখো এটার মধ্যে x³ আছে, x আছে, কিন্তু মাঝখানে x² আছে নাই। তো x² যেহেতু নাই, তাহলে x² এর সহগ শূন্য হবে। আমি এটা বুঝাইছি, এটা দিয়ে তোমরা লিখে রাখবে এটা। দেখো শূন্য বহুপদীর মাত্রা হলো অসংজ্ঞায়িত। আর এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো একাধিক বহুপদী আমরা যদি যোগ করি, তাহলে সবসময় যোগফল বহুপদী হবে। এটা কেন হয় তুমি চিন্তা করো। নর্মালি দুইটা বহুপদী যখন আমরা যোগ করতে যাই, দুইটা রাশি যখন যোগ করতে যাই মনে করো, তখন কি মাত্রা পরিবর্তন হয়? মাত্রা কখনোই পরিবর্তন হয় না। দেখো 2x³ 3x² + 2x + 5, এটা মনে করো একটা বহুপদী, এটার নাম দিলাম হলো p(x). আর একটা বহুপদী মনে করো q(x), এটা হলো 3x² + 3x + 2। এখন বলো আমি যদি p(x) আর q(x) কে যোগ করি, যোগ করলে কি হবে? সদৃশ পদগুলো আলাদা আলাদা যোগ করতে হয় না? যেমন 2x³ এর সাথে কারো মিল নাই, 2x³ রয়ে যাবে। আর এখানে আছে 3টা x², এখানেও আছে 3টা x², যোগ করলে হয়ে যাবে 6টা x²। এটা যোগ করলে হবে 5টা x, আর এই দুইটা যোগ করলে হবে 7। তার মানে যোগ করলে মাত্রা কখনোই পরিবর্তন হয় না, মাত্রা যেভাবে আছে ওইটাই থাকে, শুধু যোগ করলে না, বিয়োগ করলে একই ঘটনা ঘটে। আর দেখো এটা তো অলরেডি বহুপদী, এই দুইটাই বহুপদী। এই বহুপদী মানে কি, এর মাত্রা আগে থেকেই অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, মানে কোনো ঋণাত্মক সংখ্যা এখানে নাই, কোনো ভগ্নাংশও নাই। তা আমি যদি যোগ বিয়োগ করি, তা মাত্রা যদি পরিবর্তন না হয়, তাহলে সবসময় যোগ বিয়োগ করলে বহুপদী হবে না। তার মানে যোগ বিয়োগ করলে বহুপদী হবে, এতে কারো কোনো সন্দেহ থাকার কথা না। এবার আসি গুণের ক্ষেত্রে। দেখো আমি যদি বলি p(x) আর q(x), এই দুটো আমি গুণ করব। এই দুটো যদি আমি গুণ করতে চাই, বুঝো ভালো করে, তাহলে কি হয়? গুণ করলে পাওয়ার কিন্তু যোগ হয়। যেমন আমি এটা দিয়ে 3টাকে গুণ করব, আবার এটা দিয়েও 3টাকে গুণ করব, আবার এটা দিয়েও 3টাকে গুণ করব, আবার এটা দিয়েও 3টাকে গুণ করব। দুইটা বহুপদী গুণ করার মানে তো এটাই, প্রত্যেকটা পদ দিয়ে এর সবগুলোকে গুণ করতে হবে, প্রত্যেকটা দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। এখন গুণ করলে পাওয়ার পর তো যোগ হয়। তখন তুমি চিন্তা করো, পাওয়ার যদি আমরা দুইটা যোগ করি,
এটা তো অবশ্যই পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যা, না হলে তো বহুপদী তো হতো না এটা। যেহেতু অলরেডি এই দুটো বহুপদী, এটা যদি গুণ করি পাওয়ার পর তো যোগ হবে। এখন দুইটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সবসময় অঋণাত্মক পূর্ণ সংখ্যাই হয়, মানে পূর্ণ সংখ্যা যোগ করলে তো ভগ্নাংশ কখনোই হবে না। তাহলে আমি বলতে পারি দুইটা বহুপদী যখন আমরা গুণ করব, যেহেতু তখন পাওয়ার পর যোগ হয়, তাহলে অবশ্যই দুইটা বহুপদীর গুণফল সবসময় বহুপদী হবে। কিন্তু ঝামেলাটা হবে যখন দুইটা বহুপদী আমি একটাকে আর একটা দিয়ে ভাগ করব। কারণ ভাগ করলে যেমন পাওয়ার পর হয় বিয়োগ, ভাগ করলে পাওয়ার পর বিয়োগ হয় না। আমি যদি পি অফ এক্সকে কিউ অফ এক্স দিয়ে ভাগ করি, তখন মনে করো 3 থেকে 2 বাদ যাবে। 3 থেকে 2 বাদ গেলে তখন তো পূর্ণ সংখ্যায় আসতেছে, এটা কোনো সমস্যা না, এবং সেটা ধনাত্মক আসতেছে। কিন্তু আমি যদি কিউ অফ এক্সকে পি অফ এক্স দ্বারা ভাগ করি, মানে এইটা দিয়ে এটাকে ভাগ করি, তখন এই পাওয়ারটা থেকে এই পাওয়ারটা বিয়োগ হবে। এখন 2 থেকে 3 বিয়োগ করলে কত হয় বলো? 2 থেকে 3 বিয়োগ করলে কত হবে? -1 হবে। কিন্তু যখনই পাওয়ার ঋণাত্মক হয়ে যাবে তখন তো আর সেটা বহুপদী থাকবে না। তাহলে আমি বলতে পারি এক বা একাধিক বহুপদীর যোগফল, গুণফল এবং বিয়োগফল সবসময় বহুপদী হবে। মানে 3টা জিনিস, যোগ, বিয়োগ এবং গুণ, সবসময় বহুপদী হবে। কিন্তু ভাগফল বহুপদী হতেও পারে, না হতে পারে। এটা বহুপদী হবে কিনা সেটা চেক করে দেখতে হবে। এবার দেখো দুইটা বহুপদীর গুণফলের মাত্রা কি হবে। মনে করো দুইটা বহুপদীর গুণফল বহুপদী তো হচ্ছেই, তাহলে মাত্রাটা কি হবে? দেখো 3x³ আর এটা 2x²। এটা আমি পরিবর্তন করে দিলাম আমার মতো, এটা হল কিউ অফ এক্স। এখন আমি যদি দুইটা বহুপদী গুণ করি, গুণ করলে সবচেয়ে বেশি মাত্রা কোথায় আসবে? সবচেয়ে বড় মাত্রা যখন এই মুখ্য পদটা আর এই মুখ্য পদটা গুণ করা হবে। দেখো এই দুইটার মধ্যে 3 আর 2 এর যোগফল এসে পড়বে 5, আর বাকি সবগুলোই কিন্তু এর থেকে ছোট থাকবে। তাহলে আমি বলতে পারি দুইটা বহুপদী আমি যদি গুণ করি, এইটার মুখ্য পদের মাত্রা আর এটার মুখ্য পদের মাত্রা যোগ করলে যেটা হয় সেটাই হবে এই দুইটার গুণফলের মাত্রা। মানে গুণফলের মাত্রা হবে 3 আর 2 5। এজন্য দেখো বলছে দুটি বহুপদীর গুণফলের মাত্রা হবে বহুপদী দুটির মুখ্য পদ দ্বয়ের মাত্রার যোগফল। দেখো এই যে মুখ্য পদ দুইটা, এই দুইটা, এই মাত্রা দুইটা যোগ করলেই এই বহুপদীর গুণফলের মাত্রা পাওয়া যাবে। ঠিক একইভাবে গুণফলের মুখ্য সহগ কত হবে? দেখো মুখ্য সহগ হবে হলো এই সহগ আর এই সহগের গুণফলের। দেখো 3 দুগুণী কত? 6। কারণ এই দুটার গুণফলই তো মুখ্য পদ হয়ে যাবে, আর মুখ্য পদের সহগকেই তো মুখ্য সহগ বলা হয়। এই জন্য এই দুটার গুণফল হবে হচ্ছে মুখ্য সহগ। আর যদি একইভাবে আমি তোমাকে বলি এটাকে আমি এটা দিয়ে ভাগ করব, তখন মাত্রা কত হবে? তখন এটা মুখ্য পদের মাত্রা বিয়োগ এটার মুখ্য পদের মাত্রা হবে হলো ভাগফলের মাত্রা। এটা সবসময় খেয়াল করবা। তুমি যদি এইভাবে বলা হয় যে পি অফ এক্স ডিভাইডেড বাই কিউ অফ এক্স কত হবে, তুমি তখন দেখবে যে আচ্ছা পি অফ এক্স এর মাত্রা কত? 3, আর কিউ অফ এক্স এর মাত্রা হলো 2, কারণ সর্বোচ্চ যেটা সেটা নিতে হয়। তখন 3 বিয়োগ 2 কত হয়? 1, তাহলে এটার মাত্রা হবে 1। আবার যদি গুণের কথা বলা হয় যে এই দুটার গুণফলের মাত্রা কত হবে, বলবা 3 যোগ 2 কত? 5। এটা সবসময় খেয়াল রাখবা, এটা দিয়েও কিন্তু এমসিকিউ আসবে তোমার। এবার আমরা আরো কয়েকটা জিনিস শিখবো। দেখো সমমাত্রিক বহুপদী, প্রতিসম রাশি আর চক্রক্রমিক রাশি। ভালো করে খেয়াল করো, সমমাত্রিক বহুপদী নামের মধ্যেই বোঝা যাচ্ছে। যদি কখনো এমন হয় x, y, z, এটা হলো x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz, এটা একটা 3 চলকের বহুপদী, x, y এবং z চলকের বহুপদী। এখন দেখো তো তাহলে এই পদের মাত্রা কত? 3, এই পদের মাত্রাও 3, এই পদের মাত্রাও 3, আর এই পদের মাত্রা কত হবে? আমি তোমাদের আগেই বলছি যে এখানে চলক আছে x, y এবং z। যেহেতু 3টাই চলক, তাহলে এই 3টা চলকের যে মাত্রা আছে এটা যেহেতু গুণাকারে আছে, তাহলে এই 3টাই যোগ করে তোমাকে বলতে হবে এটার মাত্রা। তাহলে এটার মাত্রা হবে হলো 3। তার মানে দেখা যাচ্ছে যে প্রতিটা পদের মাত্রাই সমান। মানে এটা এমন একটা বহুপদী যার প্রতিটা পদের মাত্রাই সমান। তাহলে এই বহুপদীকে আমি বলতে পারবো হলো সমমাত্রিক বহুপদী। মানে সমান মাত্রা সবগুলো পদের, তখনই সেটা সমমাত্রিক বহুপদী হবে। আশা করা যায় বুঝতে পারছো। এবার দেখো প্রতিসম রাশি। মনে করো এটা একটা রাশি x, y, এটা হলো x² প্লাস y² প্লাস 2xy। এটা মনে করো একটা রাশি। আমি তোমাদের আগেই বলে রাখছি যে বহুপদী অবশ্যই রাশি থেকে আসে। মানে রাশি কিছু শর্ত পালন করলে সে বহুপদী হয়। যদি মনে করে স্যার এটা তো বহুপদী, কিন্তু আপনি কেন এটাকে রাশি বলতেছেন, তাহলে তো হবে না। কারণ বহুপদীকে রাশি বলতে তো সমস্যা নেই, কারণ রাশি তো বহুপদীতে আসছে রাশি,
কিন্তু যে কোনো রাশিকেই বহুপদী বলা যাবে না। যে শর্ত মানবে তাকে বহুপদী বলা যাবে। জিনিসটা এমন, আমি যদি কোনো মানুষকে ডাক্তার বলি, কোনো মানুষকে যদি ডাক্তার বলি, সমস্যা নেই তো, ঠিক আছে তো, মানুষই তো ডাক্তার হয়। কিন্তু সকল মানুষকে তো আর ডাক্তার বলতে পারবো না। তো জিনিসটা এরকম, এই রাশি বহুপদীতে আসছে, কিন্তু এখন এই বহুপদীটাকে আমি রাশি বললে তো কোনো সমস্যা নেই। এই জন্য দেখো, এখানে প্রতিসম রাশির মধ্যে আমি বহুপদী লিখলেও তোমাদের মন খারাপ করার দরকার নেই, কারণ এটা লেখা যায়। এখন একটু খেয়াল করো জিনিসটা, এখানে এক্স আর ওয়াই এর মধ্যে আমি যদি স্থান পরিবর্তন করি, মানে জিনিসটা এমন বানাই দেবো ওয়াই কমা এক্স, মানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, তাহলে জিনিসটা কি দাঁড়ালো, এখানে আসবে ওয়াই স্কোয়ার, এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই এক্স। এখানে একটা জিনিস বোঝার আছে, খেয়াল করো, এই এই ঘাত কিন্তু ঘাতের জায়গা আছে, এই ঘাতটা কিন্তু এখানেই আছে, এমন না যে এক্স স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার চলে গেছে, এটাই ভুল করো না, এক্স এর জায়গায় ওয়াই গেছে আর ওয়াই এর জায়গায় এক্স আসছে, এটা মনে রাখবা। তারপরেও দেখো, এটা পরিবর্তন করার পর এটা এটার মধ্যে কোনোই পার্থক্য নাই, তাহলে আমি এটাকে একটা প্রতিসম রাশি বলতে পারি। চলক যদি এরকম 3টা হয়, যেমন দেখো এটার কথাই চিন্তা করো, এখানে আমি যে কোনো দুইটার মধ্যে পরিবর্তন যদি ঘটাই, এক্স এর জায়গা ওয়াই, আবার এক্স এর জায়গা জেড, আর জেড এর জায়গা এক্স, ওয়াই এর জায়গা জেড, জেড এর জায়গা ওয়াই, মানে এরকম যে কোনোভাবে দুইটার মধ্যে যদি পরিবর্তন ঘটাই, কিন্তু তারপরও যদি রাশি চেঞ্জ না হয়, তখন ওই রাশিটাকে আমরা বলি হলো প্রতিসম রাশি। 3টা চলকের ক্ষেত্রে অবশ্যই সবগুলোর ক্ষেত্রে সত্য হতে হবে, এমন না যে এই দুইটা পরিবর্তন করলাম ঠিক থাকলো, কিন্তু এটা পরিবর্তন করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আর এটাকে প্রতিসম বলা যাবে না। কিন্তু প্রতিসম হতে হলে সবভাবে পরিবর্তন করলে, যতভাবে দুইটা চলকের পরিবর্তন করা যায় সবভাবে পরিবর্তন করার পরও যদি একই থাকে, তখন আমরা এটাকে বলতে পারি হলো তোমার প্রতিসম রাশি। এবার আসি চক্রক্রমিক রাশিতে। দেখো, চক্রক্রমিক রাশি মানে হলো চক্রাকারে পরিবর্তন হবে। যদি 3টা চলক থাকে, যেমন এইটার কথা চিন্তা করি, এখানে 3টা চলক আছে, 3টা চলকের মধ্যে যদি আমি এমন করে পরিবর্তন ঘটাই, এক্স ওয়াই এর জায়গা যাবে, ওয়াই জেড এর জায়গা যাবে, এবং জেড এক্স এর জায়গা যাবে, মানে একটা চক্রাকারে পরিবর্তন হচ্ছে, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। অথবা এভাবেও হতে পারে, এক্স জেড এর জায়গা জেড ওয়াই এর জায়গা ওয়াই এক্স এর জায়গা, মানে চক্রাকারে যে কোনো একটা চক্র তোমাকে মেনটেন করতে হবে, এক্স ওয়াই জেড, হয় সোজা করে না হলে উল্টা করে। যেমন দেখো, তুমি চিন্তা করো, এটা যদি একটা ডিস্ক হয়, মানে দুই জায়গার মধ্যে এক জায়গায় এক্স লেখা আছে, এক জায়গায় ওয়াই, এক জায়গায় জেড, তো আমি যদি কোনোভাবে এটাকে ঘুরিয়ে জেডকে এক্স এর জায়গায় নিয়ে যাই, তা অটোমেটিক কিন্তু এক্স ওয়াই এর জায়গায় চলে আসবে এবং ওয়াই জেড এর জায়গায় চলে যাবে। তার মানে এটার পরিবর্তন কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে হবে, চক্রাকারে। তার মানে আমি বলতে পারি, জেড যদি এক্স এর জায়গায় নাও, তাহলে অবশ্যই এক্স কে ওয়াই এর জায়গায় লিখতে হবে এবং ওয়াই কে অবশ্যই জেড এর জায়গায় লিখতে হবে। তো এইভাবে যদি কোনো রাশির পরিবর্তন করো, আর এইভাবে পরিবর্তন করার পরও যদি ওই রাশির মান চেঞ্জ না হয়, তখন ওই রাশিটাকে আমরা বলবো হলো একটা চক্রক্রমিক রাশি। যেমন এটা একটা চক্রক্রমিক রাশি হবে, এটা এমন একটা রাশি যেটা একই সাথে সমমাত্রিক হয়, সবগুলো মাত্রা সমান, একই সাথে প্রতিসম হয়, যে কোনো দুইটা চলক পরিবর্তন করলে মান চেঞ্জ হয় না, এবং একই সাথে এটা চক্রক্রমিক। দেখো, এটা যদি আমি এভাবে পরিবর্তন ঘটাই, কি পরিবর্তন করতে চাচ্ছি, দেখো পি অফ, কি কথা, এক্স এর জায়গায় কে যাবে, দেখো এক্স এর জায়গায় যাচ্ছে কে, জেড, তাহলে এক্স এর জায়গায় আমি জেড লিখবো। ওয়াই এর জায়গায় কে যাচ্ছে, দেখো তো, এই যে এক্স ওয়াই এর জায়গায় চলে যাচ্ছে, আর জেড এর জায়গায় যাচ্ছে কে, ওয়াই, জেড এর জায়গায় যাচ্ছে হলো ওয়াই। এমন যদি পরিবর্তন করে, দেখো এক্স এর জায়গায় আমি কাকে লিখবো, জেড কে, ওয়াই এর জায়গায় লিখবো হলো এক্স, জেড এর জায়গায় লিখবো হলো ওয়াই। ঠিক একইভাবে 3ZXY। তুমি একটা জিনিস খেয়াল করো যে এটার মধ্যে কোনো পরিবর্তন হয়নি কিন্তু আসলে, এক্স কিউব এই এক্স কিউব, ওয়াই কিউব এই যে ওয়াই কিউব, জেড কিউব এই যে জেড কিউব, এই 3XYZ 3ZXY একই কথা। তাহলে এটা কোনো পরিবর্তন ঘটে নাই, তাহলে এটাকে আমরা তখন বলতে পারতেছি চক্রক্রমিক রাশি। মনে রাখবে, তিন চলকের কোনো রাশি যদি প্রতিসম হয়, তাহলে সেটা অবশ্যই চক্রক্রমিক রাশি হবে। তাহলে এটা কিন্তু এমসিকিউ। 3 চলকের সকল প্রতিসম রাশি কিন্তু চক্রক্রমিক, কিন্তু সকল চক্রক্রমিক রাশি কিন্তু প্রতিসম হবে না, হতেও পারে নাও পারে। যেমন এটা চক্রক্রমিক কিন্তু প্রতিসম হচ্ছে, কিন্তু এর মানে সবগুলো যে প্রতিসম হবে এমন না। তুমি দেখো, আমি যদি তোমাকে বলি যে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড, এটা হলো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, এটা তুমি দেখো, এটা কিন্তু চক্রক্রমিক হবে। তুমি এরকম পরিবর্তন ঘটাও, নিজে নিজে করো, দেখবা যে এখানে যা আছে পরবর্তীতে তুমি এটাই পাচ্ছ। কিন্তু আমি যদি যে কোনো দুইটা চলকের পরিবর্তন ঘটাই, যেমন এক্স আর ওয়াই এর মধ্যে মনে করো আমি পরিবর্তন ঘটালাম, অন্যগুলো ঠিক রাখছি,
তাহলে x এর জায়গায় y যাবে, y এর জায়গায় x যাবে। x এর জায়গায় y যাবে, y এর জায়গায় x যাবে। এই যে x এর জায়গায় y এর জায়গায় x, আবার এখানে x এর জায়গায় y। দেখো তো ঠিক আছে কিনা? এখানে আসছে y বাই x, কিন্তু আগে ছিল x বাই y। এখানে ছিল z বাই y, কিন্তু এখানে y বাই z। এখানে আছে x বাই z, এখানে z বাই x, সব পরিবর্তন হয়ে গেছে। তার মানে এটা কিন্তু প্রতিসম না, কারণ দুইটা চলকের পরিবর্তন ঘটালে ঠিক থাকতেছে না, তার মানে এটা প্রতিসম না। কিন্তু যদি আমি এই চক্রাকারে তিনটা পরিবর্তন ঘটাই, তোমরা করে দেখো, দেখবো যে ঠিক থাকবে। তাহলে এটা কিন্তু তখন চক্রক্রমিক হবে। এই জন্য আমি বলতেছি তিন চলকের সকল প্রতিসম রাশি চক্রক্রমিক হয়, কিন্তু সকল চক্রক্রমিক রাশি কিন্তু প্রতিসম হবে না, হতেও পারে নাও পারে। দেখো এখন আমরা শিখবো হলো অভেদ কি। মনে রাখবে অভেদ হলো এক প্রকার সমীকরণ। সমীকরণ যখন বিশেষ কিছু বৈশিষ্ট্য মেনে চলে তখন সেটাকে আমরা অভেদ বলি। দেখো অভেদ কি আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো আমি যদি বলি 2x - 1 সমান হলো 0, এখানে x এর মান কি হবে, বা x এর কয়টা মান আছে যেটা বাম পক্ষ এবং ডান পক্ষকে সিদ্ধ করবে? এটা x এর একটা মাত্র মান আছে, সেটা হলো হাফ, যেটা আমি এখানে বসালে বাম পক্ষ এবং ডান পক্ষ সিদ্ধ হবে। আমি যদি বলি x² সমান 4, এটা x এর কয়টা মান আছে যেটা দিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষ সিদ্ধ করা যাবে? x এর মান হলো +2 এবং -2, এই দুইটা যদি আমি ব্যবহার করি তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ কি সিদ্ধ হয়ে যাবে, মিলে যাবে, যেটাকে সিদ্ধ হওয়া বলে আর কি। বাম পক্ষ ডান পক্ষ সমান হলে এটাকে আমরা বলি কি সিদ্ধ হয়ে যাওয়া। তাহলে দেখো এখন আমি যদি তোমাকে বলি এইটা x - 2 হোল স্কয়ার সমান x² - 4x + 4, এখন আমি যদি তোমাকে বলি এটাও তো একটা সমীকরণ, এই সমীকরণে x এর কয়টা মান আছে যে মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে বা সিদ্ধ হবে? তো এখন তুমি এখানে চোখ বন্ধ করে x এর মান যা বসাবে তার জন্যই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। তুমি দেখো x এর মান যদি আমি 0 বসাই, x = যদি 0 হয়, তাহলে দেখো এখানে -2 থাকে, -2 এর স্কয়ার কত 4, আর ডান পাশে এটাও 0 এটাও 0, তাহলে থাকে শুধু 4। তুমি অন্য মান বসাই দেখো, আমি যদি 2 বসাই তাহলে 2 - 2 কি 0, 0 এর স্কয়ার 0 আসবে বাম পক্ষে, আর এখানে 2 বসাইলে আসবে 2 এর স্কয়ার 4, আর এখানে 4 দুগুণে 8, আর এই +4, 4 4 যোগ করলে 8 হয়, 8 বিয়োগ 8 কত 0। তো বাম পক্ষ ডান পক্ষ এটার জন্য সত্য হয়ে গেছে। তুমি মনে রাখবে আমি এখানে x এর মান যে কোনো বাস্তব সংখ্যা বসালেই বাম পক্ষ এবং ডান পক্ষ সবসময় সমান হয়ে যাবে। যে কোনো সমীকরণ যদি এমন আচরণ করে যে x এর সকল মানের জন্য বা চলকের সকল মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়, তখন ওই সমীকরণকে আমরা বলি অভেদ। আর যখন অভেদ হয়ে যায় তখন আমরা এরকম তিনটা দাগ দিয়ে লিখি, এটাকে বলা হয় অভেদের চিহ্ন। তাই কোথাও যদি অভেদ হয় আর আমি যদি সেখানে অভেদ চিহ্ন না দিয়ে শুধু সমান চিহ্ন দিই তাতেও হবে। অভেদকে সমান চিহ্ন দেওয়া যাবে, কারণ অভেদ তো অবশ্যই একটা সমীকরণ থেকেই তো অভেদ হয়েছে। কিন্তু যেটা অভেদ না শুধুই সমীকরণ, সেখানে কিন্তু এই 3 দাগ দিয়ে লেখা যাবে না, অভেদের চিহ্ন সেখানে ব্যবহার করা যাবে না। তাহলে অভেদের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হলো অভেদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা পক্ষেই চলক থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর বীজগণিতের যত সূত্র আছে, এটা কিন্তু আমি a - b হোল স্কয়ারের সূত্র ভাঙিয়েছি। তা বীজগণিতের যত সূত্র আছে সবাই এক একটা অভেদ। দেখো এখানে একটা অভেদ আমি লিখেছি। এখন এটা যদি অভেদ হয় তাহলে অবশ্যই বাম পাশের x² এর সহগ আর ডান পাশের x² এর সহগকে সমান লেখা যাবে, যেমন a = p লেখা যাবে। আর বামের x এর সহগ আর ডানের x এর সহগ সমান বলা যাবে, মানে b = q লেখা যাবে। ঠিক একইভাবে বাম পাশের ধ্রুবক পদ এবং ডান পাশের ধ্রুবক পদকেও সমান বলা যায়, এটা সমান, তাহলে c = r লেখা যাবে। তো এইভাবে যে আমি এটার সহগ এটার সহগের সমান বলবো, বা x এর সহগ x এর সহগের সমান বলবো, বা ধ্রুবক পদের সমান বলবো, এই যে আমরা এটা বলি না, এটাকে সহগ সমীকৃত বা ধ্রুবক পদ সমীকৃত বলা হয়। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য নিয়ে আলোচনা করব। এভাবে পুরো অধ্যায়টাকে কয়েকটা ভাগে ভাগ করে সম্পূর্ণ অধ্যায়টা আমি আপলোড দিয়ে দিব। আশা করি তোমরা দেখবে। আসসালামু আলাইকুম।